জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। পোশাক শিল্পে আবারও অস্থিরতা। দিনভর শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরে অর্ধ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। টঙ্গীতে সড়ক অবরোধ। কাল থেকে প্রতিদিন বাসে হাফ পাস পাবেন শিক্ষার্থীরা। ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব মেট্রোপলিটন শহরে মিলবে সুবিধা। খুশি অভিভাবকরাও। এবং কন্ডিশন বিবেচনায় প্রয়োজনে কানপুর টেস্টে বাদ দেয়া হবে সাকিবকে, জানালেন নির্বাচক হান্নান সরকার। আঙ্গুলে চোট পাওয়ায় পর্যবেক্ষণে টাইগার অলরাউন্ডার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার পর এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৭৮ জনকে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের সব ঘটনা তদন্ত চেয়ে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। রকম মানবিকতা প্রদর্শন না করে একটা জড়বস্তুর মতো তাকে এক হাত দিয়ে টেনে তুলে এপিসের থেকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং পরে গিয়ে আপনারা দেখেছেন সে মাথায় আঘাত পায় এবং ওই অবস্থাতেও তার নিঃশ্বাস চলছিল। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলার পরে পুলিশ তখন বলে যে তাকে আবারও পায়ে গুলি করো। এইরকম মৃতপ্রায় একটা ছেলে, তাকে পায়ে গুলি করার জন্য বলা হয়। তখন ওরা পায়ে গুলি না করে এক পর্যায়ে যখন তাকে টিয়ার সেল, এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো। মানে মৃত্যু নিশ্চিত করার জন্য ৪-৫ বার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল। সব কিছু প্রমাণ এখানে আছে। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, অপহরণ, নির্যাতনের অভিযোগে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ২৫ জনকে। অভিযোগকারী ব্যবসায়ী জানান, ডিবি হেফাজতে 10 দিন গুম করে রাখা হয় তাকে, করা হয় অমানবিক নির্যাতন। আমাকে কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে, হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে, ও নিজে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 30টি অভিযোগ জমা পড়ল। আর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 200টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিমান্ড শেষে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে 7 দিনের রিমান্ড শেষে তাদের 3 জনকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। এ সময় শাহরিয়ার কবিরকে যাত্রাবাড়ি থানার আরও 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অপরদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে সকালে সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে আরও 2 মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 1 মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে তা মঞ্জুর করে তাদেরও কারাগারে পাঠান আদালত। শাহরিয়ার কবির এবং মোজাম্মেল বাবু, এই 2 জনকে হত্যা মামলায় তাদের আগেই শোন অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে এই মামলায় আসামিপক্ষে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাসান থেকে একটি মামলায়, হত্যা মামলায় শ্যামল দত্ত, তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জামিনের প্রার্থনা করা হয় আসামিপক্ষে। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, তবে জামিন নামঞ্জুর করেন বিচারক। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি, সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের বিপক্ষে মাস্টার মাইন্ড ছিলেন এম এ মান্নান। তার পরিকল্পনায় বিভিন্ন মেগা প্রকল্পে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। এদিকে তার দ্রুত বিচার দাবিতে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও বৈষম্য বিরোধী আন্দোলন। কিভাবে কে
জড়িত ছিল এটা জানার কোনো উপায় নাই। যেহেতু সুনামগঞ্জের প্রধান ব্যক্তি উনি এমপি, উনি মন্ত্রী, উনার নির্দেশে 4 তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী ছাত্র, বিএনপি, জামাতের উপর হামলা করেছে। আমরা উনার আইনগত এবং উনার শাস্তি কামনা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দল। সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তারা। এ সময় গুরুতর আহত 42 রোগীর খোঁজ খবর নেয় চিকিৎসক দলটি। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত শিক্ষার্থীদের সেবা দিতে প্রস্তুত চীনের জরুরি চিকিৎসক দলটি। কোনো রোগীকে দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলেও নেবে তারা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও আহত শিক্ষার্থীদের দেখতে যাবে দলটি। China government, at the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the equipment, what equipment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. ওনাদের সাথে আমাদের সকালে কথা হয়েছে যে 42 জন রোগী আমাদের এখানে ভর্তি আছেন, সবাইকে ওনারা হয়তো দেখার জন্য সময় দিবেন। রোগীদের চোখের কন্ডিশনটা বিবেচনা করে যদি মনে করেন যে এখানে কোনো স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার, অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি ওনারা পাঠাবেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। 24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। 29 সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট।
দুই বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম করতে এবারের সম্মেলনকে কাজে লাগানো যেতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যার মাত্র ১.৫ মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রফেসর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরতে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। প্রধানত যেটা হবে, তিনি এই সরকারের প্রেক্ষাপট, এখন তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই হচ্ছে মূল বক্তব্যের মূল বিষয়টা। এবারে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন এবং তাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হবে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, কেমনভাবে যাবে, তার কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই মিটিংগুলো থেকে। আমরা যে ফলাফল পাই তার সরকার প্রধান পর্যায়ে কোনো আলোচনা না হলেও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা জায়গা থেকে একটু প্রতিরোধের মুখে পড়ছি বা বেকায়দা পড়ছি, সেটা হচ্ছে ভারতের দিক থেকে। তো কাজে সেখানে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আমার ধারণা এই দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে বিভিন্ন সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বৃহৎ পরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর। সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলে বিষয়টা গতি লাভ করবে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পোশাক শিল্পে আবারও অস্থিরতা। দিনভর শ্রমিক বিক্ষোভের জেরে বিকেলে সাভার ও গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাভার ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অন্তত ৬,০০০ শ্রমিক কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যদিকে গাজীপুরের টঙ্গী ও বাঘের বাজার এলাকায় ১২ দফা দাবিতে আন্দোলনে নামেন কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে 13টি কারখানা এবং সাভারে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশুলিয়ায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আশুলিয়া শিল্পাঞ্চলে আপনি জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চল কিন্তু অনেকটা অশান্ত হয়ে উঠেছে। যে দাবিটি বারবারই শ্রমিকরা বলছেন যে বকেয়া বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চল অনেকটা অশান্ত রয়েছে এবং আজকেও কিন্তু শ্রমিক বিক্ষোভ হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি মাঝে মধ্যে কিন্তু ফুলে ফেপে উঠছে এই বিদ্রোহ এবং এই বিক্ষোভ, যার ফলে কিন্তু এর প্রেক্ষাপটে কিন্তু আজকে এই শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে বলে আমরা শিল্প পুলিশ সূত্রে জানতে পেরেছি। একটি জিনিস শ্রমিকরা বারবারই বলছেন যে এই শিল্পাঞ্চলে অর্থাৎ সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় 1000-এর অধিক শিল্প কারখানা রয়েছে। যে শিল্প কারখানাগুলো থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারখানাগুলোতে কিন্তু শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকের যে ঘটনাটি বলতে চাই সেটি হচ্ছে আজকে একটি কারখানায় মূলত বকেয়া বেতনের দাবিতে প্রথমে বিক্ষোভ শুরু হয়। এরপর কিন্তু আশপাশের কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে আসে, তারা আবার
বেতন বৃদ্ধির দাবিতে তাদের সাথে যুক্ত হয়ে কিন্তু বিক্ষোভের রাস্তায় নেমে পড়ে। এরপর কিন্তু দীর্ঘ 2 ঘন্টা প্রায় টঙ্গী আশুলিয়া এই বিজয় সড়ক বন্ধ ছিল। এর প্রেক্ষাপটে কিন্তু আশপাশের যে কয়েকটি কারখানা ছিল শেষ পর্যন্ত দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রায় অর্ধশত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দুপুরের পরে কিন্তু শিল্প পুলিশ বলেছে যে প্রায় অর্ধশত কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। মালিকরা বলছেন যে একটি সঠিক সুরাহা না পেলে কিন্তু তারা মাঝে মাঝে কাজে বাধাগ্রস্ত হচ্ছেন, ফলে উৎপাদন ব্যবস্থা কোনো অবস্থাতেই চালিয়ে নেওয়া যাচ্ছে না। এর ফলে কিন্তু যে আমাদের রপ্তানি, সেই রপ্তানি কিন্তু বন্ধ হওয়ার সংখ্যা রয়েছে। বিশেষ করে বায়ারদের কাছ থেকে তারা একটি বার্তা পাচ্ছেন যে তাদের যদি শিপমেন্ট বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ইয়ার শিপমেন্ট করতে হয়। ইয়ার শিপমেন্ট করতে গেলে কিন্তু কারখানাগুলোকে অধিক টাকা গুনতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু একটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে আপনার যে শিপমেন্ট বা পরবর্তী যে কাজের যে নির্দেশিকা সেটিও বাতিল হওয়ার সম্ভাবনা থাকে বলে আমাদের মালিক পক্ষ জানিয়েছে। যদিও বারবার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে প্রশাসনিকভাবে এবং পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকদেরকে বুঝিয়ে আসা হচ্ছিল এবং আজকে পর্যন্ত কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা ধীর স্থিরভাবে শান্ত হন এবং মালিক পক্ষকে বারবার বলা হচ্ছে যে আপনারা আলোচনায় বসুন, কিন্তু কোনো অবস্থাতেই এর সুরাহা হচ্ছে না। ফলে কিন্তু অর্ধশত কারখানার বেশি আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, যা দুপুরের পর থেকে কিন্তু বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তো আশুলিয়া শিল্পাঞ্চল থেকে আমার কাছে শ্রমিক অসন্তোষের এই ছিল সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা মেডিকেলে 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা হলো বুক পেট জোড়া লাগানো যমজ শিশু। অংশ নেয় 82 চিকিৎসক। একজন নিবিড় পরিচর্যায়, বাবা মায়ের স্বস্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ চলছে। বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে খণ্ড খণ্ড মিছিলে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা জনসভায় বক্তব্য দেন। সমাবেশকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আছেন শওকত নূর মোহাম্মদ। সমাবেশের বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাইরেও রাজনৈতিক দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করছি। দেশে উন্নয়নের নামে ডাকাতি করে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবাজ সাবেক সংসদ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জাতিসংঘের ভাষণে শেখ হাসিনার দুঃশাসন তুলে ধরার আহ্বান জানিয়ে ফারুক বলেন, সরকারকে সহযোগিতা করবে বিএনপি। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে উপদেষ্টা পরিষদকে আহ্বান জানান চেয়ারপারসনের এই উপদেষ্টা। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন। 16 বছরের শেখ হাসিনার ওই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। যত স্থূলতাই তৈরি করুক আওয়ামী লীগ, তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে। বিএনপি চোখ কান খোলা রাখতে হবে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের সাথে আলোচনা করে একটি রোড ম্যাপের প্রয়োজন, যে রোড ম্যাপ দ্বারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় যারা জড়িত ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে
আরও কেউ জড়িত কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান। তোফাজ্জল হত্যায় তদন্তে যদি কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত। সংঘাতপূর্ণ টালমাটাল অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির রাঙ্গামাটি জেলার পরিস্থিতি। 144 ধারা তুলে নেয়ার পর 72 ঘন্টার অবরোধও শেষ হচ্ছে আজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলিগলিতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। পাহাড়ে সংঘাতের পর পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। দুই জেলা থেকেই 144 ধারা তুলে নেওয়া হয়েছে। জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধের শেষ সময়ে কোনো সহিংসতা না ঘটলেও বিরাজ করছে থমথমে অবস্থা। 72 ঘন্টার অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ছেড়ে যায়নি দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। তবে শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া প্রায় 1400 পর্যটক বাড়ি ফিরতে পারছেন না। মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পারতেছি না। একটা ভয়ের ভীতি কাজ করে মনের ভিতরে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। অন্যদিকে রাঙ্গামাটিতেও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট। মানুষকে আশ্বস্ত করতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলিগলিতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি বেশি হয় দিশেহারা ব্যবসায়ীরা। যে দোষ করবে, যে দোষী, তার যেন উপযুক্ত শাস্তি হয়। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে প্রাণহানি ও হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা। সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হয়। এ সময় বক্তারা বলেন, এই সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, স্বৈরাচারদের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যম নানা গুজব ছড়াচ্ছে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা। দিঘিনালা বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনা, রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা, শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা, এই ঘটনার সাথে উপজাতি সশস্ত্র গ্রুপের সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে কিভাবে বিভিন্ন নির্যাতন, মানুষকে নির্যাতন করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, যা পার্বত্য চট্টগ্রামেও রেহাই পায়নি। হেড স্পিচ আপনারা ছড়াই হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের 51% বাঙালিকে কখনো অস্বীকার করতে পারবেন না। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যেই কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে এই 16% আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম। কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলেন, ইটনা বলেন, মিঠাপুকুর বলেন, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়। এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বোয়াল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয়। প্রিয় ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রফতানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রফতানি করে যদি বাংলাদেশ
কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয়, তাহলে কেন আমরা কোনোদিন, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই, যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায়, তাহলে গার্মেন্টস শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি, ঠিক একইভাবে মাছ রফতানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব, ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রফতানি করতে সক্ষম হব, যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয়, এই মাছ রফতানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারব। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো কে করতে পারবে? এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে। কারণ সেই জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে, জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে। আমাদের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার, সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে। এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনা আছে, যে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। হয়তো অনেকেই সেই সম্ভাবনাটি বিষয় অনেকেই জানা নেই, কারণ এইটির ব্যাপারে খুব বেশি প্রচার বা প্রসারও নেই। সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে পনির। এই পনিরের কথা জানেন অনেক মানুষ, কিন্তু বহু মানুষ জানেন না। এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি। এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম সেখান থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি সফলতা, দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে বুক পেট জোড়া লাগানো যমজ শিশু শেফা রিফাকে। অংশ নেন 82 অভিজ্ঞ চিকিৎসক। তবে রক্তের সংক্রমণের কারণে শেফাকে এখনও রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। বরগুনার বেতাগী উপজেলার পোশাক শ্রমিক বাদশা মিয়া ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফা রিফা। 2023 সালের 7 জুন সিজারিয়ান অপারেশনে জন্ম হয় শিশু দুটির। কিন্তু কে জানতো ভয়াবহ জটিলতা নিয়ে পৃথিবীতে আসতে যাচ্ছে তারা। ভূমিষ্ঠের পর চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ, কারণ নবজাতকদের বুক ও পেট জোড়া লাগানো। সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাঁপ। সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের। সেজন্য ধীরে ধীরে প্রস্তুত করা হয় শেফারিফাকে। খাদ্যনালী জোড়া লাগানো, লিভারও ছিল একটির সঙ্গে আরেকটি একেবারে মেশানো। নানা জটিলতার মধ্য দিয়ে চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নেন ডাক্তাররা। প্রথম একটা তো আছে যে জোড়া লাগানো বুকে আর পেটে, একজনের রাইট সাইডের লিভার, আরেকজনের লেফট সাইডের লিভার জয়েন্ট। হার্টের সমস্যা তো আছে, কিন্তু নারীর সমস্যাটা যেটা হয়েছে যে ডিউডেনাম বলি আমরা, ওর আর ওর ডিউডেনাম কমন। অবশেষে জটিলতা, শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি চিকিৎসকদের অতীত অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে। গত 7 সেপ্টেম্বর দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় শেফারিফাকে। অংশ নেন 82 জন অভিজ্ঞ চিকিৎসক। তবে রক্তে সংক্রমণের কারণে শেফাকে এখনো রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। আমরা চাই 2টা বাচ্চাকে সুস্থভাবে সেপারেট করা, কিন্তু সব ক্ষেত্রে আমাদের কিন্তু এটা সাকসেসফুল হতে পারে না। অনেক সময় আমাদের 2টা বাচ্চাকেও লুজ করতে হয়। এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল, একদম খুব লম্বা, সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এটা টিম ওয়ার্ক, সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব নয়। জোড়া লাগানো 2 মেয়ের সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাবা মা। খাওয়া দাওয়া করতেছে, প্রস্রাব পায়খানা সবই ঠিক আছে। আর সেবার তো দেখি সমস্যা যে ও দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। এখন তো মনের মধ্যে একটু সান্ত্বনা পাচ্ছে যে 2 জন আলাদা হয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। 2017 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তোহা তোফা, 2018 সালে পাবনার রাবেয়া রোকাইয়া এবং 2022 সালের নীলফামারীর জলঢাকার জোড়া লাগানো যমশিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলে চিকিৎসকরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে প্রতিদিনই বাসে হাফ পাস দিতে পারবেন শিক্ষার্থীরা। সব মেট্রোপলিটন শহরে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত মিলবে এই সুবিধা। সড়ক পরিবহন মালিক সমিতির এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরাও। বাসে চলাচল করতে এখন থেকে সপ্তাহে 7 দিনই হাফ পাসের সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিশেষ অবদানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। 7 দিনই ইউনিফর্ম কিংবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে ভোর 6টা হতে রাত 12টা পর্যন্ত হাফ পাসে বাসে চলাচল করতে পারবে শিক্ষার্থীরা। দেশের সব মেট্রোপলিটন এলাকায় সিটি বাসে গুনতে হবে অর্ধেক ভাড়া। সোমবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে যানজট নিরসন সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সেমিনারে এই ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে মেট্রো রেল ও নৌপথে হাফ ভাড়া করার আহ্বান নিরাপদ সড়ক আন্দোলনের। বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন আগামী করল, অর্থাৎ 24 সেপ্টেম্বর 2024 থেকে কার্যকর হবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। সকল গণপরিবহনে শুধুমাত্র বাস না, নৌপথ, রেলপথ এবং মেট্রো রেলে সর্ব জায়গায় শিক্ষার্থীদের জন্য হাফ পাস বাস্তবায়ন করতে হবে। এদিকে বাসে হাফ পাসের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। রাত 12টা পর্যন্ত হাফ পাস থাকে, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সুবিধা হয় অনেক। যেহেতু বাসে কার্যকর হচ্ছে, এটা অবশ্যই আমরা সবাই আনন্দিত। শুক্র শনিবার অনেকের চলাফেরা করতে হয়, সেই হিসাবে এই জিনিসটা অনেক ভালোই হয়েছে। স্টুডেন্টদের কথা ভেবে যে একটা কাজ করা হচ্ছে, এটাতে আমরা আসলে অনেক উচ্ছ্বসিত। সব জায়গায় নৌপথেও যাচ্ছি আমরা, এটা হোক। এর আগে সপ্তাহের 5 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ পাসের সুবিধা পেত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারত বিরোধী বামপন্থী নেতা দিসানাইক। অর্থনৈতিক সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। ভারতে ইলিশ রফতানির ঘোষণার পর একদিনের ব্যবধানে বাজারে বেড়েছে ইলিশের দাম। কেজিতে বেড়েছে অন্তত 100 টাকা। বিপরীতে কমেছে সরবরাহ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। আপনি কত ধরছি 2000 পাগল এই দেন মাছ তো সবাই কিনে, এরকম লাল দেখে কিনবেন ইলিশ মাছ, ইলিশ মাছ চিনবেন। ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে তুমুল দর কষাকষি। কিছুটা কম দামে কিনতে চাইছেন ক্রেতা, তবে বিক্রেতা নাছোড়বান্দা। ইলিশ মাছ
চাঁদপুর। শেষমেশ 1.5 কেজি ওজনের মাছটি কিনতে সফল হলেও মনে অসন্তোষ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাদিকুল ইসলামের। অনেক বার্গেনিং করলাম, ভাই অনেক চাচ্ছিল 2200, 2100, আমি পরে 1900 থেকে 2000। ইলিশের দাম বরাবরই বেশি, তারপরও আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে ইলিশটা কেনার। শুধু সাদিকুল নন, প্রায় সব ক্রেতাই বলছেন আগে থেকে চড়া দামের ইলিশে নতুন করে লেগেছে বাড়তির হাওয়া। বড় মাছটা আমরা আগে যেটা আমাদের কেনার সামর্থ্য চিন্তা ভাবনা করছিলাম, এখন আমরা চেষ্টা করছি 7 দিনের ভিতরে জাটকা নেওয়ার। 600 গ্রামের ইলিশ 1450 টাকা কেজি, এটা যদি 500-600 টাকা কেজি হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। ব্যবসায়ীরা বলছেন ভারতে 3000 টন ইলিশ রফতানির ঘোষণা আসার পর থেকে কমেছে ইলিশের সরবরাহ, বিপরীতে কেজিতে বেড়েছে অন্তত 100 টাকা। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2200, 1 কেজি ওজন 17 থেকে 1800 ও 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়। আজকে থেকে যে নিউ ইয়ারের ঘোষণা যে দিছে, দেওয়ার পরে কালকেই মাছ সব মাছ তারা স্টক করছে নিয়ে, এই জন্য কালকের থেকেই কেজিতে 100 টাকা করে বাড়তি। জন মাছ ইন্ডিয়া যাইব, দু মাছ এরকম পরিমাণে দেয় দামটা বাড়তে পারে। এদিকে পেঁয়াজ রফতানিতে ভারতের 20% শুল্ক ছাড় ও ন্যূনতম মূল্য ছাড়ের সিদ্ধান্ত হলেও সেগুলোর তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি বাজারে। পাইকারিতে 2-1 টাকা কমলেও খুচরা বাজারে এখনও আগের বাড়তি দামে চলছে বেচাকেনা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে খুচরায় দেশি পেঁয়াজ 110 টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও জাতিসংঘ প্রসঙ্গ। কাল যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এতে যোগ দিতে ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হচ্ছে নিউ ইয়র্কে। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অতিথিদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার 2টি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে আমরা নর্মালি এটা খুবই রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি। এর আগে অস্ট্রেলিয়া, তারপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠায়। এবার সাউথ আফ্রিকা পাঠিয়েছে। খুবই রুটিন একটা রেগুলার একটা প্রোগ্রাম ছিল। যেই 2টা ভেন্যুতে খেলা হবে সেই ভেন্যুটা পরিদর্শন, যেই হোটেলে থাকবে সেই হোটেলের পরিদর্শন এবং ওভারঅল সিকিউরিটি সিচুয়েশনটা কি আছে, আমরা কিভাবে সিকিউরিটিটা প্রদান করে থাকি, এই ব্যাপারেই তারা একটা ওভারঅল সিচুয়েশন দেখে গিয়েছেন। এবং আমরা নর্মালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে যেই প্রোটোকলটা মেনটেন করে থাকি সেই প্রোটোকলটাই আমরা তাদের দেখিয়েছি। মূলত যেই জিনিসটা আসলে এবার একটু ডিফারেন্ট হয়েছে সেটা যেহেতু আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আনফরচুনেটলি আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপটা পেল শ্রীলঙ্কা। সোমবার দেশটির প্রথম 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা কুমারা দিসানায়েক। ক্ষমতা গ্রহণের পরপরই শ্রীলঙ্কার অর্থনীতির পাশাপাশি রাজনীতি সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্ক্সবাদী এই নেতা। বিশ্লেষকরা বলছেন ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া বামপন্থী এই নেতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতের কট্টর সমালোচক বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েক। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় এক বিবৃতিতে 55 বছর বয়সী এই নেতা বলেন, লাখো মানুষের আশা, প্রত্যাশা ও স্বপ্ন তাকে এতদূর নিয়ে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য তিনি প্রস্তুত। 1968 সালে জন্ম নেয়া দিসানায়েক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতিও অর্জন করেন। 2014 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তার কাছে দেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। তরুণ এই নেতা ভারত বিরোধী হিসেবে বেশ পরিচিত। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোতাবায়া রাজাপাকসের বিরোধী রাজনীতি করলেও দেশটিতে তামিল বিদ্রোহ দমনে রাজাপাকসে সরকারকে তিনি সমর্থন করেছিলেন।
2022 সালে দুর্নীতিতে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষের তোপের মুখে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর থেকে মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি। এর 2 বছর পর এবারের নির্বাচনে 4 প্রার্থীকে পেছনে ফেলে রোববার নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতা কুমারা দিসানায়েক। নাদিম মারজান, সময় সংবাদ। আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। নির্বাচিত হলে ফুটবল উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক উপহার দেয় লক্ষ্য তার। বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের রাজনৈতিক দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনৈতিক মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরও একটু গ্লোরিয়াস হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে বগুড়ায় গুলিবিদ্ধ শিশু জুনাইদ ইসলাম রাতুল মারা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে তার প্রথম জানাজা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মনির হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মনির, হচ্ছে লাশের সারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই বিপ্লব, তারপরেই সেই আন্দোলনে যে নৃশংস হামলা, পুলিশের গুলি, সেই পুলিশের গুলিতে নিহতের যেই সারি, সেই সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানেই কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু জুনাইদ ইসলাম রাতুল, সেই রাতুলের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা জানি আজ সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাতুল। এই মুহূর্তে এখানে তার লাশবাহী যেই অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এসেছে এবং তার যে আত্মীয় স্বজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের মানুষ আসলে তার জানাজায় অংশ নিতে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এবং তারা আসছেন এবং কিছুক্ষণ পরেই জানাজা হওয়ার কথা রয়েছে। যদি একটু বলতে চাই, রাতুল বগুড়া উপশহরের পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং সেখানে 5 আগস্ট যেই ছাত্র জনতার যেই মিছিল, সেই মিছিলে যোগদান করতেই তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে বের হয়েছিল। সেখানে এক পর্যায়ে পুলিশের গুলি করতে শুরু করে এবং পুলিশের গুলিতে আহত হয় রাতুল। তার শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়। তার মধ্যে যেটি মারাত্মক ছিল তার মাথায় এবং চোখে গুলিবিদ্ধ হয়েছে সে, এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করে এবং সেখান থেকে প্রায় 49 দিন চিকিৎসাধীন ছিল রাতুল। এর আগে তার অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারে তার ব্রেন থেকে গুলি বের করা হয়েছে এবং চিকিৎসকরা বলেছিল যে রাতুল যদি বেঁচেও থাকে তার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়ে যাবে। তবে সেসব আর কোন টেকেনি, সেসব বাদ দিয়ে একদমই সবাইকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিশু রাতুল। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। এবং পোশাক শিল্পে আবারও অস্থিরতা। দিনভর শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরে অর্ধ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। টঙ্গীতে সড়ক অবরোধ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।